আমরা একটু রেকর্ডিংটা চালু করে দেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোর্সটার প্রথম ক্লাস নিব সেই কোর্সটার নাম হলো অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বাই C#.net। আমরা জানি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাধারণত অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে করা যায়, অনেক ধরনের সার্ভার ইউজ করা যায়। তো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটা হলো C# এন্ড যে সার্ভারটা ইউজ করব সেটা হলো SQL সার্ভার। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হলো ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব। আচ্ছা, আমরা এই কোর্সে কি কি দেখব এটা কি বলা যাবে? হ্যাঁ জি প্লিজ। আমরা এই সম্পূর্ণ হ্যালো। কোর্সে কি কি করব বা কতটুকু আচ্ছা, পর্যন্ত হ্যাঁ কমপ্লিট এটা করব? চমৎকার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটার জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু এটা একটা স্পেশাল অনলাইন কোর্স এবং আমরা কোর্সটাকে এমন ভাবে ডিজাইন করেছি যাতে করে যার বা যে ব্যক্তির একদম প্রোগ্রামিং নলেজ একদম শূন্যের কোঠায় সেও যেন আমাদের ক্লাসগুলো করে নিজে থেকে প্র্যাকটিসের মাধ্যমে কোর্সটাকে অ্যাডাপ্ট করতে পারে। তো আমরা একদম ভেরি বেসিক লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের অনেকগুলো টার্মস আমরা দেখার চেষ্টা করব, অনেকগুলো পর্যায়ে আমরা স্টেপস ইনটু করব কেমন। এবং শেষের দিকে গিয়ে আমি ইউনিট ক্রিয়েট করেছি, গ্রুপে দেখতে পাবেন। তো সেখানে স্পষ্টত বলা আছে যে শেষের দিকে গিয়ে আমরা অ্যাডভান্স কিছু টার্ম বা কিওয়ার্ড বলে ওগুলো ডিসকাশন করব, বাট ওগুলো হয়তো ইমপ্লিমেন্ট করা যাবে না, যেহেতু আমাকে সব ধরনের সব লেভেলের ইউজার বা মেম্বারকে নিয়ে উপর ভিত্তি করে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। আর যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতে চাই যে আমরা কি দেখাবো, আমরা HTML CSS এর কিছু ধারণা দিব যে HTML CSS কিভাবে কাজ করে। দেন আমরা আসলে .NET এর থ্রুতে একটা সিম্পল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেখাবো। তো সিম্পল অ্যাপ্লিকেশন যখন .NET এর থ্রুতে ডেভেলপ করতে হবে, আমাদেরকে ডেটাবেজের সাথে কিভাবে কানেকশন করতে হয়, একটা ভেরি সিম্পল ডেটাবেজ ডিজাইনটা আমাদেরকে দেখাতে হবে। তো ওই ডেটাবেজ থেকে এনে স্ক্যাফোল্ডিং কিভাবে করতে হচ্ছে, কিভাবে .NET ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে আমরা খুব সহজেই একটা মডিউল রেডি করতে পারতেছি, ওই জিনিসগুলো আমরা দেখাবো কেমন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, স্ক্রিনটা দেখা যায় যদি একটু বলবেন কেন। জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সো আমি আগেও বলেছি যে আজকে যে কোর্সটা সেটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বাই C#.net এবং আজকের যে টপিকস 1 একদম বেসিক লেভেলের ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হলে যে যে বেসিক লেভেলের ধারণাগুলো থাকতে হয় সেই বেসিক লেভেলের ধারণাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে মানে এই সেক্টরটাতে কাজ করতে গেলে বা এই সেক্টরটা নিয়ে শিখতে গেলে আপনাকে অনেকগুলো সাবসেক্টর সম্পর্কে ধারণা থাকতে হয়। যেমন আপনাকে যেমন ফ্রন্ট এন্ড নিয়েও ধারণা থাকা লাগবে, আপনাকে ব্যাক এন্ড নিয়েও ধারণা থাকা লাগবে, তেমনি ভাবে আপনাকে সার্ভার সাইড নিয়েও ধারণা থাকা লাগবে। সো আমরা আজকে প্রত্যেকটা সাবসেক্টরের একদম কোর জিনিসগুলো নিয়ে জাস্ট একটু গো থ্রু করে যাব, যাতে করে পরবর্তী ক্লাসের আগে যদি কেউ আমাদের মধ্যে এমন কেউ থাকেন যিনি কখনোই হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা এই ধরনের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণাটা তার শূন্যের কোঠায়, সে যেন নিজে থেকে যদি R&D করে নিজেকে ওই পর্যায়টাতে নিয়ে আসতে পারে যেন পরের ক্লাসগুলো সে অ্যাডপ্ট করতে পারে। হ্যাঁ, ইট উইল বি ডিফিকাল্ট কাজ হলো যে এত তাড়াতাড়ি অ্যাডপ্ট করাটা টাফ, বাট আমরা চেষ্টা করব টার্মগুলো দিয়ে একটা দিন গ্যাপ দেওয়ার জন্য, যাতে করে পরবর্তী ক্লাসগুলোতে তার ঠিক মাথার উপর দিয়ে না যায়, সে অন্তত ক্লাসের যে কোর্স কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করা আপনার ক্যাচ করতে পারে। সো প্রথমেই দেখেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলতে গেলে আমরা যেটা বুঝি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিস আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে দেয় যে আসলে ওয়েব ডিজাইনটা কি, ওয়েব ডেভেলপমেন্টটা কি, বা ওখানে কি ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। দেখুন, ডিজাইন বলতে আমরা কি বুঝি? ডিজাইন বলতে বুঝি কোন একটা স্পেসিফিক জিনিসের যে
আউটার এক্সটার্নাল যে এক্সপ্রেশনটা ওইটা কিভাবে ডিফাইন হবে সেটা ডিজাইনের অন্তর্ভুক্ত। আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে আমরা যদি একদম নর্মাল সেন্সে ভাবতে চাই যে ওয়েব ডিজাইন, আমরা তো তার ড্রেস ডিজাইন করতে পারি, আমরা আপনার ইন্টেরিয়র ডিজাইন করতে পারি। ডিজাইন জিনিসটা কি? আমাকে যখন এস্থেটিক্যাল পার্টটা যখন আমি দেখবো, অর্থাৎ যেটা আমার কাছে ভিজিবল, ওই জিনিসটা কেমন হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ওয়েব ডিজাইনের উপর। অর্থাৎ সাপোজ মনে করেন আপনি যখন একটা ফেসবুকেই যখন লগ ইন করেন, তখন আপনার কাছে যে জিনিসগুলো দেখায় ওই জিনিসগুলো আসলে কিভাবে, কোথায় কোন কম্পোনেন্টটা থাকবে, কোথায় কি থাকলে ব্যাপারটাকে সুন্দর হবে, সেই জিনিসটা হলো ওয়েব ডিজাইন। সাপোজ আপনারা এই দেখেন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই স্লাইডটা দেখতে পাচ্ছেন কেমন। এই স্লাইডে দেখেন আমি এই এই পোরশনটাতে আপনার ওয়েব ডিজাইন অংশটাকে রেখেছি, এখানে ওয়েব ডেভেলপমেন্ট দেখেছি, এটার একটা ট্রি দেখানোর চেষ্টা করি। এটাও একটা সিম্পল ডিজাইন কিন্তু। সো ওয়েব ডিজাইনের পোরশনটা হলো যে আপনার এস্থেটিক্যাল পার্টটা বা আপনার যে ওয়েবসাইট বলেন, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, তার আউটার এক্সটার্নাল যে পার্টটা ইউজারের কাছে ভিজিবল হয়, ওই পার্টটা কেমন হবে সেটা ওয়েব ডিজাইনের অন্তর্ভুক্ত। ওয়েব ডিজাইন করার সময় সবচেয়ে বড় যে জিনিস দুইটা প্রয়োজন হয় সেটা হলো ইউআই ইউএক্স ডিজাইন বলে অনেকে। তো আমরা এখন ইউআই ইউএক্স সম্পর্কে একটু আলোচনা করব। ইউআই কি? ইউআই স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? অ্যাজ আমি স্ক্রিন শেয়ার করে রেখেছি, আমি স্ক্রিন শেয়ার করে রাখাতে আপনাদের ঠিক মেসেজ দেখতে পাচ্ছি না। যখনই কেউ শুনতে না পাবেন কাইন্ডলি একটু বলবেন, আদারওয়াইজ নিজেদেরকে মিউট করে রাখবেন, না হলে আমার কথা বলতে সমস্যা হবে। ধন্যবাদ। সো যেটা বলতে নিয়েছিলাম যে ইউআই ইউএক্স এর ব্যাপারটা একটু যদি আমি ক্লিয়ার করে বলি আপনাদেরকে, সেটা হলো যে ইউআই স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস আমি একটা লাইভ সাইটে যাব আপনাদের বোঝানোর জন্য। সাপোজ মনে করেন এটা হলো ফেসবুকের সাইট, ঠিক আছে? ইটস নট ভিজিবল ইয়েট, একটু দেখি জুমে স্ক্রিন শেয়ারটা। ওকে, দেখুন আমি ফেসবুকের স্ক্রিনটা শেয়ার করেছি কেমন। এই যে এই ফেসবুকের এই সাইটটাতে, এই পেজটাতে আসার পরে লোগোটা এই জায়গায় থাকবে, তারপর হলো আমার নামটা এখানে থাকবে, হোমের বাটনটা এখানে থাকবে, ক্রিয়েট বাটনটা এখানে থাকবে, নোটিফিকেশন দেখানোর জন্য এখানে এরকম একটা আইকন থাকবে, তার উপর নোটিফিকেশনের নাম্বার এখানে এইভাবে শো করবে। এই যে ডিজাইনটা সেট করা হয়েছে যে কোন কম্পোনেন্টটা কোথায় থাকবে, কোন কম্পোনেন্টটা কিভাবে থাকবে, সেইটাই হলো ইউজার ইন্টারফেসের অংশ। যখন ডিজাইন করা হয় তখন এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস, অর্থাৎ ইউজার ইন্টারফেসের অংশ এটা। এবার আসেন ইউএক্স টা কি? আমরা আরেকটা টার্মস ওখানে দেখেছিলাম, আমরা একটু পরে আবার স্লাইডে যাব। ইউএক্স টা কি? ইউএক্স টা হলো ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স ইউআই ইউএক্স নিয়ে এমন মানে বড় বড় কোম্পানিগুলোতে ইউআই ইউএক্স ডিজাইনের জন্য বা এমনিতে রিয়েল লাইফেও যখন কোনো প্রজেক্ট অনেক রোবাস্টলি ডিজাইন বা ডেভেলপ করা হয়, ইউআই ইউএক্স এর জন্য স্পেসিফিক আলাদা আপনার প্রফেশনাল পারসন ওটাতে ইনভলভ থাকে। ইউএক্স টা কি? হলো ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যে কম্পোনেন্ট গুলোকে আমি সাজালাম সেটা আমার ইউজার ইন্টারফেসটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু কোন কম্পোনেন্টটাকে কোথায় দিলে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার হবে সেটা ডিফাইন করে ইউএক্স ডিজাইনের উপর। সাপোজ মনে করেন এখানে যদি আমার নাম থাকতো আর হোম বাটন যদি নিচে থাকতো, সেক্ষেত্রে ইউজারের জন্য এক্সপিরিয়েন্সটা হয়তো বেটার হতো না। তেমনি ভাবে গ্রুপের নামটা এখানে আছে, গ্রুপের এই যে অপশনগুলো, এই অপশনগুলো যদি স্ক্যাটারলি একটা অপশন এখানে, আরেকটা অপশন এখানে, আরেকটা অপশন এই নিচে থাকতো, ইউজারের এক্সপিরিয়েন্সটা নষ্ট হতো। যখনই আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। দেখুন সাপোজ এই জিনিসটা ইউজার এক্সপিরিয়েন্স এর মধ্যে পড়ে, যে বেল আইকনটা দিয়েছে, এগুলো নিয়ে অনেক বিশদ আলোচনা করা যায়, কিন্তু আমি ওগুলো বলবো না, মেটাফোর ইউজ করে। দেখেন বেল আইকনটা দেখে আপনি বুঝতে পারছেন যে বেলটা কখন হয়? যখন বেল বাজে তখন আমরা একটা নোটিফাই হই, যখন একটা বেল বাজা মানে অ্যাটেনশন সিক করা। তো দেখেন এটার আইকনটাও কিন্তু ওভাবেই ডিজাইন করে। ওয়েট ওয়েল, ওকে, ওইটার আইকনটা কিন্তু ওভাবেই ডিজাইন করেছে যাতে করে দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটাতে আমাকে নোটিফিকেশন হোল্ড করবে। দেখেন এখানে একটু মানুষের মতো অবয়ব দেয়া আছে,
দেখেন এটার সাথে রিলেটেড কি ফ্রেন্ড রিকোয়েস্ট, দেখেন এটা দিয়ে যদি আপনাকে এমন কিছু মিন করাতো যেটা এটার সাথে রিলেটেড না, সাপোজ এটা দিয়ে আপনাকে বললো যে এটা গেলে আপনি ইয়ে করবেন, নোটিফিকেশন দেখতে পাবেন, তখন কিন্তু ব্যাপারটা ইউজার এক্সপিরিয়েন্সটা একটু বিটার হয়ে যেত, তাই না? যে আমাকে মানে ইউজার এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে ওভাবে ইনশিওর করতে। দেখেন আজকে উইন্ডোজ কেন সবচেয়ে বেশি জনপ্রিয়, উইন্ডোজ কেন জনপ্রিয় হলো, লিনাক্স এর পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কারণ উইন্ডোজ এর ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার। যখন একটা পিসিতে উইন্ডোজ ইনস্টল দেওয়া হয় তখন তাকে খুব একটা বেশি বলে দেওয়া লাগে না। সেম ভাবে ফেসবুকেও কিন্তু অনেক, এই কারণে অনেক সোশ্যাল মিডিয়া ছিল। ফেসবুক কেন জনপ্রিয় হলো এবং ডে বাই ডে কেন ফেসবুকের জনপ্রিয়তা একদম মানে পাহাড়ের চূড়ায় চলে গেল, কারণ ফেসবুকের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার। আপনি মনে যা চাইবেন সেটাই ফেসবুক আপনার জন্য আগে থেকে করে দেয়। দেখেন রিয়েক্ট পাঠানোগুলোর কথাই ভাবেন, যে আপনি হয়তো একটা স্ট্যাটাস তাকে শুধু লাইক ছিল, আপনি হয়তো ভাববেন যে একজনের কথা পছন্দ হচ্ছে না, তাকে আপনার রাগটা প্রকাশ করতে চান, তো ফেসবুক আপনার ওই ইউজার এক্সপিরিয়েন্সটা সে আপনার প্রোঅ্যাক্টিভলি থিঙ্ক করতে পারে, সে এজন্যই আপনাকে কি করেছে ওই ধরনের রিয়েক্ট গুলো দিয়েছে, যাতে করে আপনি ওভাবে হ্যান্ডেল করতে পারেন। কেমন? আসেন আমরা আবার চলে যাই আমাদের স্লাইডে, দেখা গেলে বলবেন কাইন্ডলি। হ্যাঁ, স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা জি ভাইয়া। যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন ইউআই ইউএক্স নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এবার আসেন ওয়েব, এটা কিন্তু আমি আবারও বলি, এখানে কিন্তু মানে শুধু ইউআই ইউএক্স নিয়ে আলোচনা শেষ নয়, আমি জাস্ট আপনাদেরকে কিওয়ার্ড গুলো বা একদম বেসিক নলেজ দিলাম, এটা সম্পর্কে অনেক জানার আছে, কিন্তু আমরা এই কোর্সে ওগুলা ফলো আপ করতে পারবো না। যদি একটা কোর্সে সবকিছুই ফলো আপ করা যেত তাহলে আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে 4 বছরের অনার্স থাকতো না, পরবর্তীতে আরো মাস্টার্স থাকতো না। তো ব্যাপারগুলো আসলে এইভাবেই একটু আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ও সেকেন্ডলি যে পার্টটা বলতেছিলাম, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টটা কি? আমরা যেই ইন্টারফেসটা দেখলাম বা আমার সামনে আমার এস্থেটিক্যাল পার্ট, যেটা আমার সামনে ভিজিবল যে পার্টটা, এই পার্টটাতে যখন কোনো ফাংশনালিটি আমরা ইনভলভ করব তখন সেটা ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। অর্থাৎ আমি ডিজাইনটা করেছি, কিন্তু ডিজাইনটা ওই যে যেটা দেখালাম একটু আগে, যে বেল বাটনের ওখানে আইকন দেখা যাচ্ছে, এখন আইকনটাতে ক্লিক করলে যে আমাকে নোটিফিকেশন দেখাবে, ওটা তো এমনি এমনি দেখাবে না, ওটার পেছনে সেট অফ কোড করা আছে। ওই কোডের এগেইনস্টে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ডেটা স্টোর করা আছে, ওই ডেটাগুলোকে রিট্রিভ করে এনে আমাদেরকে দেখায়, ঠিক আছে? সো ওয়েব ডেভেলপমেন্ট হলো যে আপনাকে যে ডিজাইনটা করেছেন বা আপনার যে ফাংশনাল যে মডিউল গুলো আছে ওগুলোকে ফাংশনাল করাই হলো ওয়েব ডেভেলপমেন্ট। এখন আসেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? ডিজাইনটা তো আপনি ডিজাইন করলেন, কিন্তু ডিজাইনটা তো আপনি ফটোশপেও করতে পারেন। দেখেন আমরা এই টার্মটা হয়তো অনেকেই শুনেছি যে পিএসডি টু এইচটিএমএল কনভার্ট করা। সো ডিজাইনটা আপনি ফটোশপেও করতে পারেন, যে অন্য যে কোনো ভাবে আপনি মক তৈরি করতে পারেন। সো এটাকে যখন আপনি আপনার সিস্টেমে আপনি আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করতে হবে, তখন সিস্টেমের কিছু ভাষা থাকে, সব ল্যাঙ্গুয়েজ বা সবকিছু তো সবাইকে একসাথে মার্জ করানো যায় না, সিঙ্ক করানো যায় না। আপনি যদি আপনার একটা ওয়েব ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট অথবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যান, তখন তো ও ফটোশপকে চিনতে পারবে না। ওকে চেনানোর জন্য ওর নিজস্ব কিছু ভাষা আছে, ওর নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো ওই জিনিসগুলোর মাধ্যমেই ওই ডিজাইনটাকে মানে ইয়ে করতে হয়, ডেভেলপ করতে হয়। তো ফ্রন্ট এন্ড ডিজাইনে আমরা যেটা দেখলাম যে 3টা পোর্শন মেইনলি কাজ করবে, সেটা হলো এক HTML, 2 নাম্বার হলো CSS, 3 নাম্বার হলো জাভাস্ক্রিপ্ট। আমরা খুব সংক্ষিপ্ত আকারে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। HTML টা কি? HTML টা হলো স্ট্রাকচার তৈরি করে। কেমন? সাপোজ এখানে এই যে এটাই যদি দেখেন, এই যে আমি সাপোজ এখানে উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইড, এখানে উদাহরণ দেওয়াটা আমার ঠিক না, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে উদাহরণ দিচ্ছি। আমি যদি এই জিনিসটাকে কল্পনা করি যে HTML এবং CSS এটাতে কিভাবে কাজ করবে, HTML ওর অবস্থানটা নির্ধারণ করবে যে হ্যাঁ এখানে এমন একটা বক্স হতে পারে। এখন এই বক্সের ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, বক্সটা কতটুকু ওয়াইড হবে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি ম্যানিপুলেট করতেছি বক্সটাকে, কেমন? বক্সটা কতটুকু ওয়াইড হবে, তারপর হলো যে বক্সটার ভেতরের যে ফন্ট থাকবে সেটার কালার কি হবে, এটার হাইট কতটুকু হবে, এই সমস্ত জিনিসগুলো ডিফাইন করে CSS।
কেমন? তার মানে আমরা যে বলতে পারি যে HTML হলো স্ট্রাকচারটা ডিফাইন করে, আর CSS হলো ওই স্ট্রাকচারের এক্সটার্নাল আউটপুটটা কেমন হবে সেই জিনিসগুলো CSS ডিফাইন করে। কেমন? এক কথায় CSS স্টাইল করে, মানে স্টাইলটাকে এনশিওর করে। আচ্ছা, আমরা যদি একটু HTML এ দেখি, HTML এ খুব সংক্ষিপ্তভাবে এখানে কিছু কথা বলা আছে। HTML এ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন HTML নিয়ে কাজ করতে যাবেন বা HTML সম্পর্কে জানতে যাবেন, তখন আপনাকে এই তিনটা জিনিস মানে একদম জানতে হবে। এই তিনটা জিনিস ভেরি বেসিক। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি শুনতে গ্রেট। পাচ্ছি। সো যখন আপনাকে HTML নিয়ে কাজ করতে হবে, তখন আপনাকে এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা থাকাই লাগবে। সেটা হলো কি, প্রথমত হলো এলিমেন্টস, পরেরটা হলো ট্যাগস, পরেরটা হলো অ্যাট্রিবিউটস। সো এলিমেন্টস এর থ্রুতে আমরা কি করতে পারবো? এলিমেন্টস এর থ্রুতে আমরা আসলে কিছু এলিমেন্ট ডিক্লেয়ার করে HTML কোডগুলোকে লিখতে পারবো। সেটা কি হতে পারে? ডিভ হতে পারে। ডিভ এর থ্রুতে আমরা একটা সেকশন ডিক্লেয়ার করি, তারপর ওখানে আপনার কিছু হেডিংস হতে পারে এলিমেন্টস আন্ডারে পড়ে, যেমন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। যখনই আপনি H1 এলিমেন্টটা ইউজ করবেন, তখন সিস্টেম থেকেই যখন HTML আপনাকে H1 লিখবেন, তখন সে বুঝে নিবে যে এটা হেডিংস লিখছেন। সো তখন ওইটার ভেতরে আপনি যাই লেখেন, একটা নির্দিষ্ট আকারে, যদি আপনি না ওটাকে ওভাররাইট করেন, একটা নির্দিষ্ট সাইজের টেক্সট আপনাকে আউটপুটে দেখাবে। কেমন? যেমন H1 থেকে H6 পর্যন্ত আছে, ডিভ আছে, প্যারাগ্রাফকে পি দিয়ে ডিফাইন করা হয়, এগুলাকে এলিমেন্টস বলে। কেমন? তো এলিমেন্টস কে আসলে আমরা কি করি, দুইটা আপনার গ্রেটার দেন এবং লেস দেন সাইন দিয়ে আমরা এলিমেন্টস কে প্রকাশ করি। ঠিক আছে? তো আমি একটু আমার স্ক্রিনটাতে ইয়ে শেয়ার করব, আইপ্যাডটা শেয়ার করব, যাতে করে আপনারা দেখতে পারেন। ওকে, তো এলিমেন্টস লেখার ধরন হলো এমন। আপনি কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। গ্রেট। সো এই যে আমি এখানে H1 টা হলো একটা এলিমেন্টস, ঠিক আছে? H1 এলিমেন্টস এর মধ্যে আমি আমার কন্টেন্টটা লিখলাম, লিখে H1 এলিমেন্টটাকে আমি আবার ক্লোজ করলাম। তো এই কন্টেন্টটা যখনই আমি এই কোড ব্লকটা যখনই আমি লিখবো কোনো HTML ফাইলের ভেতর, তখন ও নিজে থেকে রিড করবে যে হ্যাঁ, এটা একটা হেডিং হবে, এবং ওর জন্য একটা ডিফল্ট সেটিং সেট করা আছে। ওই সেটিং অনুযায়ী ওর আউটপুটটা দেখাবে। কেমন? সেটা পি দিয়ে হতে পারে প্যারাগ্রাফের জন্য, H1 থেকে H6 হতে পারে, ডিভ হতে পারে, যেটা বললাম ডিভ একটা সেকশনের জন্য কাজ করে। তেমনি ভাবে পরের অপশনটা দেখেছিলাম কি আমরা, ট্যাগস। এখান থেকেই দেখেন, ঠিক আছে? ট্যাগস দেখেছিলাম। ট্যাগসটা কি দেখেন, ট্যাগ হলো এই যে এলিমেন্টের দুই পাশে আমি দুইটা ক্রস দিলাম, কি বলে এটাকে, গ্রেটার দেন এবং লেস দেন সাইন দিলাম, সেটাই হলো ট্যাগ। ট্যাগের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। দেখবেন আপনি H1 এই যে এটাকে ওপেন করলাম দুইটা দিয়ে, দুইটা ব্র্যাকেট সাইন দিয়ে, তেমনি ভাবে আমি ক্লোজ করলাম, এটাই হলো HTML ট্যাগ। ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3 তে আসেন, আমরা দেখেছিলাম অ্যাট্রিবিউটস। ঠিক আছে? অ্যাট্রিবিউটসটা কি? অ্যাট্রিবিউটস হলো কোনো একটা এলিমেন্টস এর সাথে এলিমেন্টস মানে অ্যাট্রিবিউটস হলো ওই ধরনের প্রপার্টিজ গুলো যেগুলো হলো এলিমেন্টে এডিশনাল ইনফরমেশন অ্যাড করে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ডিভ ডিক্লেয়ার করেন, লাইক ডিভ দিস ইজ ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো আমরা আগেই বলেছি কি, ডিভ দিয়ে আমরা একটা সেকশন তৈরি করি। এখন মনে করেন আপনার যে ইয়াতে কি বলে এটাকে, সিলেকশন করি, ওকে, আপনার যে ফাইল আছে ওখানে অনেকগুলো ডিভ আছে, তাই না? অনেকগুলো ডিভ আছে। সাপোজ মনে করেন আরেকটা ডিভ লিখে আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকগুলা
ডিভ আছে। তো আপনি চান যে প্রথম যে ডিভটা, এই ডিভটার যে কন্টেন্ট সেটার উপর আলাদাভাবে সিএসএস অ্যাপ্লাই করতে চান, আপনি চান এটা অনেক বড় হোক। একটু আগে প্রেজেন্টেশন ফাইলটাতে আপনি দেখেন হেডারটা এক কালারের হয়, এর সেকশন গুলো অনেক ছোট কালার হয়। তো আপনি চান যে ফার্স্ট ক্লাস এই লেখাটা একটু বড় হবে, এটা কালারটা হবে ব্লু। নিচে তারপর দেখাবে ফার্স্ট লেকচার, এটা একটু ছোট হবে, এটার কালারটা হবে হলদে টাইপের। তো আপনি যখন ডিভ দিচ্ছেন, আপনি যখন এটার উপর সিএসএস অ্যাপ্লাই করতে যাবেন, আপনি যদি ডিভ ধরে সিএসএস অ্যাপ্লাই করতে যান, তাহলে সে সমস্ত ডিভে একই ধরনের কালার কম্বিনেশন বা যে সেটিংস দিবেন সমস্ত গুলোতে সে একই ধরনের সেটিংস অ্যাপ্লাই করে দিবে। বাট আপনার কিন্তু ওইটা প্রয়োজন না, আপনার প্রয়োজন একটা স্পেসিফিক ডিভের কালার অনুযায়ী। তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন এই যে ডিভটা লিখেছিলেন তাকে একটা অ্যাট্রিবিউট দিয়ে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। তো তখন কি হবে? div id equal to সাপোজ মনে করেন header div first class div। জি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি দেখতে জি ভাইয়া পাচ্ছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। তো ব্যাপারগুলো কি বুঝতে পারছেন আসলে যে অ্যাট্রিবিউটসটা কখন কাজে লাগে? অ্যাট্রিবিউটসটা হলো কি, অনেকগুলো অ্যাট্রিবিউটস আমি বলবো এক এক করে। অ্যাট্রিবিউট গুলোর নাম যদি এখানে লিখি, মেইনলি যে অ্যাট্রিবিউটস গুলো কাজ করে আইডি, ক্লাস, সোর্স, href রেফারেন্সের জন্য। সো এগুলাই মেইনলি কাজ করে। আরো আছে অ্যাট্রিবিউট। তো আইডিটা কি করে আসলে? আইডেন্টিফাই করার জন্য, যেটা বললাম আমি, যে ওই যে হেডার ডিভ আপনি চান, এখন আপনি যখন সিএসএস এ কোড করবেন তখন আপনি স্পষ্ট, একটু পরে দেখাবো সিএসএস এ কিভাবে আপনাকে ইউজ করে এই স্পেসিফিক এই ডিভটাকে ম্যানিপুলেট করা যায়, কেমন? তো যখন আপনি সিএসএস এর থেকে এইখানে শুধুমাত্র এই ডিভটাকে আপনি টার্গেট করে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাইবেন, তখন আপনি যখন এআইডি ধরে কল করবেন সে এআইডিটাকে পাবে, কেমন? বেস্ট প্র্যাকটিস হলো একটা পেজে, একটা এইচটিএমএল এর একটা পেজে, আপনার একটা প্রজেক্টে অনেক ধরনের এইচটিএমএল পেজ থাকতে পারে। বেস্ট প্র্যাকটিস হলো একটা পেজে এক আইডি দুইবার রিপিট না করা, কেমন? আইডি সবসময় ইউনিক রাখা উচিত একটা পেজ। এবার আসেন, আপনি আমাকে বলতে পারেন ভাইয়া আমি তো আইডি রাখলাম, সাপোজ যেটা বললেন আপনি যে দিস ইজ ফার্স্ট ক্লাস, এটাকে আমি আইডি রাখলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমার হেডার ডিভ, আমি এটাকে বড় করে দেখাবো, এটার ফন্ট সাইজ দেখাবো 20 এবং এটার কালারটা আমি দিব ব্লু। কিন্তু তার নিচে আমার 6টা সেকশন থাকবে যেগুলো সবগুলো একই রকম। যেমন সেকশন আমরা যেটা আলোচনা করতেছি, যে সাপোজ এই যে আইডি, ক্লাস, সোর্স, এইচ রেফারেন্স বা হাইপারলিংক রেফারেন্স অ্যাকচুয়ালি। সো এই জিনিসগুলো বা আপনার 6টা সেকশন থাকবে যে হ্যাঁ ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা এইচটিএমএল শিখবো, সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তারপর হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে সেটা জানবো, ডেটাবেস কিভাবে কাজ করে সেভাবে জানবো। একটা টপিকসের অনেকগুলো সাবহেডার থাকে না? এখন আপনি বলবেন ভাইয়া আমি প্রত্যেকটা সাবহেডারের জন্য কি আলাদা আলাদা সিএসএস লিখবো? না, তখন আপনাকে যেটা কাজ করবে, তখন এই ক্লাসটা আপনাকে হেল্প করবে। আপনি যখন একটা ক্লাস ডিফাইন করবেন, একটা ক্লাসের এগেইনস্টে যখন আপনি কিছু স্টাইল ডিক্লেয়ার করে দিবেন, তখন প্রত্যেকটাতে আপনি শুধু ওই ক্লাসটা কল করে দিবেন। সে ক্লাস বলতে আমরা কি বুঝি? শ্রেণী। তো একই শ্রেণীর হিসেবে সে ওটাকে ট্রিট করবে এবং সেম ডিজাইনটা সমস্ত ক্লাসগুলোতে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আমরা কাগজে কলমে বলতে আমরা কোডিং এ গিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখবো, বাট আজকের দিনে না। আজকের দিনে আমরা শুধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা গ্রেট। তো বাট বললাম যে আজকের দিনে না, আজকের দিনে আমরা শুধু ইয়ে করব, কি বলে এটাকে, বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, কেমন? সো এটা হলো আইডি, ক্লাস, তেমনি ভাবে সোর্স, সোর্স ডিফাইন করে এই হাইপারলিংক রেফারেন্স দিয়ে। অ্যাকচুয়ালি আমরা দেখেন না অনেক সময় ক্লিক করলে বলে, যখন কোনো ব্লগ পড়ি আমরা যে এটাতে ক্লিক করো, সাপোজ এটাও লাগবে না, আপনি যখন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে আজকে রাতে 9টা বাজে ইয়ে হবে, ডটনেট এর ক্লাস হবে, প্রথম ক্লাস, জুমের মিটিং আইডি, এটা একটা লিংক দিয়েছি, ওই লিংকটা দিয়েছি ফেসবুকে, ওখান থেকে ক্লিক করলেন আপনি, আপনাকে নিয়ে আসলো জুমে। তো ওখানে আসলে ওই হাইপার লিংকের ভেতরে লিংকটা বলে দেওয়া ছিল, বুঝতে পেরেছেন? তো সবসময় হাইপার লিংকে আপনি অনেক কিছু মানে আপনি কি দেখাইতে পারেন অন্য কিছু, কিন্তু ভেতরে আপনি লিংক রেখে দিতে পারেন। অনেক সময় দেখবেন ব্লগে লেখা থাকে যে টু নো ডিটেইলস ক্লিক হেয়ার,
হেয়ার বাটনটা একটু হাইপারলিংক করা থাকে। সো যখন আপনি হেয়ারে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে স্পেসিফিক একটা জায়গায় নিয়ে গিয়েছে। কেমন? সো এখন আমাদের এরপরের আলোচনার অংশ হলো সিএসএস। আচ্ছা, সিএসএস দিয়ে আমরা আসলে কি বুঝি? সিএসএস এর এলিভেশন হলো ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট সিএসএস সম্পর্কে আমাদের জানতে হলে তিনটা টার্ম সম্পর্কে জানতে হবে। আপনারা একটু, যারা একদমই নতুন, যারা আগে থেকে জানেন তাদের কাছে হয়তো একটু বিরক্ত লাগতে পারে বা খুবই বেসিক জিনিসগুলো, বাট যাদের ধারণাই নেই বা ধারণা থাকলে ওরকম ক্লিয়ার ছিল না, তারা একটু একটু নোট নেবেন, অ্যাটলিস্ট কিওয়ার্ড গুলো নোট নেওয়ার চেষ্টা করবেন। দেখেন সিএসএস এর তিনটা জিনিস, সিলেক্টর, প্রপার্টিজ এন্ড ভ্যালু। সো আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, সিলেক্টর একটু ক্লিয়ার করে ফেলি এটা, হ্যাঁ। সিলেক্টরস, প্রপার্টিজ, ভ্যালু। আচ্ছা, একটু আগে আমি বলতেছিলাম যে আসলে সিএসএস থেকে আমি কিভাবে এইচটিএমএল এর এলিমেন্টের উপর স্টাইলটা ডিফাইন করব সেটা আমরা দেখাবো, কেমন? সো সিলেক্টরসটা কি, আসলে আমি যেই ডিফটা নিয়ে কাজ করব বা যেই স্পেসিফিক এলিমেন্টসটার উপর আমি স্টাইলটা ইমপ্লিমেন্ট করব সেটাই হলো সিলেক্টরস। সাপোজ আমি আমার যে সিস্টেম আছে, যে ওয়েবসাইট হোক বা আমার ওয়েব অ্যাপ্লিকেশন হোক, ওখানে যত ধরনের আমার প্যারাগ্রাফ ট্যাগ দেয়া আছে, পি ট্যাগ দেয়া আছে, পি এলিমেন্টের ডিক্লারেশন আছে, সবগুলোর আমি কালার কমলা কালার দেখতে চাই। তখন সিএসএস কোডটা আপনার কেমন হবে? তখন সিএসএস কোডটা হবে লাইক পি ঠিক আছে। সো এখানে পিটা হলো আপনার সিলেক্টরস, পিটা হলো সিলেক্টরস, কালারটা হলো প্রপার্টিজ, অরেঞ্জ হলো ভ্যালুজ। কেমন? অর্থাৎ আপনি সিলেক্ট করতেছেন যে হ্যাঁ, যত ধরনের পি এলিমেন্ট আছে সবগুলার উপর ডিপেন্ড হচ্ছে স্টাইলটা অ্যাপ্লিকেবল হবে। এবার স্টাইলটা আপনি কি দিতে চাচ্ছেন, ওটার কালার। আপনি যত বেশি প্রপার্টিজ জানবেন সিএসএস এর, তত সিএসএস নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো সিএসএস এর প্রপার্টিজ গুলো ধরেই অ্যাকচুয়ালি স্টাইলটা ইমপ্লিমেন্ট করা হয়। আপনি ওর কালার বললেন যে কালারটা কি হবে, ভ্যালুজ দিয়ে দিলেন আপনি অরেঞ্জ হবে, যদি রেড দিতেন রেড হতো। আপনি বললেন না ভাইয়া আমি আসলে কালার না, আমি ওর ব্যাকগ্রাউন্ডটাকেও সেট করতে চাই, তখন কি হতো? তখন লিখতেন পি গ্রাউন্ড। এখানে কিন্তু আপনার হেক্সাডেসিমেল ইউজ করা যায়। সাপোজ এই যে এটা যেটা বললাম 000 কালার কোড ইউজ করতে পারবেন। 000 স্ট্যান্ডস ফর ব্ল্যাক কালার। কেমন? তো আপনি ওর ব্যাকগ্রাউন্ড বলে দিলেন কালো, আর আপনি ওর কালারটা বলে দিলেন হোয়াইট। এরকম ভাবে আপনি বলে দিতে পারেন ওর হাইট কত হবে, যে যতগুলো পি আছে ও কতটুক হাইট নিতে পারবে ম্যাক্স, বা কতটুক ওয়াইড নিতে পারবে। তখন হাইট বলে দিবেন যে 50 px, পিক্সেল ধরে কাজ হয় মূলত। ওয়াইড বলে দিবেন 100 px। আপনি ওর ম্যাক্স হাইট, ম্যাক্স ওয়াইড সব বলতে পারেন। এগুলা যত বেশি প্রপার্টিজ দেখবেন তখনই আপনি ওগুলো সম্পর্কে ধারণা পাবেন। আর এটা মুখস্থের বিষয় না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া এগুলা কি কবে শিখবো, এটা মুখস্থের বিষয় না। আপনার এখন মনে হলো যে আরে আমি তো জানি না কিভাবে ম্যাক্সিমাম হাইট নির্ধারণ করে, আমি এটা কিভাবে দিব। আপনি গুগলে যাবেন, লিখবেন হাউ টু সেট ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট বাই সিএসএস, সে আপনাকে বলে দিবে। সো ইটস প্রিটি সিম্পল। কেমন? শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া শোনা যাচ্ছে। গ্রেট। এবার আমরা ফ্রন্ট এন্ড সম্পর্কে, ফ্রন্ট এন্ডের যে জিনিসগুলো ছিল। আচ্ছা, এবার আসি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্টটা হলো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা থ্রুতে আপনি আপনার যে HTML এবং CSS গুলো আছে ওগুলোর মধ্যে চেঞ্জেস আনতে পারবেন। এই যে আপনি অনেক সময় দেখবেন একটা বাটনে ক্লিক করলে একটু ট্রানজিশন হয়, একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়, উপরে একটা লোডার দেখায়। সো এই জিনিসগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। ইভেন একটা বাটনে যখন ক্লিক করলেন,
এই যে ইভেন্ট হ্যান্ডলিং এর ব্যাপারগুলো জাভাস্ক্রিপ্টের থ্রুতে মেইনটেইন করতে হয়। যে আপনি একটা বাটনে ক্লিক করবেন, অনেক সময় দেখেন না যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং করে, তো একটা বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে করে কি বলে এটাকে দেখায় যে হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড। তো ক্লিক ইভেন্ট, তারপর আপনার মাউস হোভার ইভেন্ট, এই সকল ধরনের ইভেন্ট গুলো নিয়ে আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারবেন। ইভেন আপনাকে যখন কোনো HTML এও আপনি অনেক কিছু জাভাস্ক্রিপ্টের থ্রুতে করতে পারবেন। HTML টা কি, আপনার অ্যানিমেশন রিলেটেড কিছু যদি দেখাতে চান, ওগুলোও জাভাস্ক্রিপ্টের থ্রুতে মেইনটেইন করা যাবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে, আমরা দেখাবো যখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাব, তখন জাভাস্ক্রিপ্টের কাজ লাগবে, তখন আমরা দেখাবো। কেমন? এবার আসি আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? তো ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আমাদের কি থাকে? ব্যাক এন্ড ডেভেলপমেন্টেও কিন্তু দুইটা সাইড থাকে। আমরা অনেক সময় এটা মিস, মানে অনেক সময় বুঝি না, বা অনেক যারা জানি না আর কি, তাদের জন্য বলছি যে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আপনার দুইটা সাইড থাকে। একটা হলো কি সার্ভার সাইড, একটা হলো যে ব্যাকএন্ড সাইডের মধ্যে সার্ভার সাইডও বলে ব্যাকএন্ড সাইডও বলে, ওখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো ডেটাবেস নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে আমরা যখন কোনো সিস্টেম ডেভেলপ করতে যাই বা যখনই কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাই, আমাদেরকে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়। দেখুন আপনারা সবাই বাঙালি, আমিও বাঙালি, বাংলায় কথা বলতেছি, তাই আপনারা বুঝতেছেন। এখন আমি যদি থাইল্যান্ড বা চাইনিজ ভাষায় কথা বলা শুরু করতাম, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোধগম্য হতো না, ইন্টারাকশনটা হতো না, আলটিমেটলি কথাবার্তা বলার পুরো জিনিসটাই ফলপ্রসূ হতো না, অর্থহীন একটা কমিউনিকেশন হতো। তেমনি ভাবে আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি যদি ওকে বলেন যে তুমি এখানে অ্যালার্ট দেখাবা, সে এটা বুঝবে না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো অমন ভাবেই ডিজাইন করা, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স থাকে, ওই সিনট্যাক্স ফলো করে সেট অফ কোড লিখবেন, ওগুলাকে সে মেশিন লার্নিং বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে আপনার মেশিনের কাছে পাঠায়। তখন সে মেশিন ওর মতো করে আপনার করে কি বলে এটাকে প্রসেস করে, ওর ল্যাঙ্গুয়েজ ধরে, দেন ও আবার আউটপুট দেয়, আবার এটা ইন্টারপ্রেশনের মাধ্যমে আপনার কাছে আপনার বোধগম্য ভাষায় ওটা দেখায়। তো সমস্ত কাজটাই করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেমন? অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যদি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলতে চাই, সেটা হলো যে আপনার সি শার্প, জাভা, পিএইচপি, পাইথন, এগুলোর নাম শুনেছেন হয়তো সবাই, খুবই কমন এগুলো। ঠিক আছে, সো একটা হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো যে ডেটাবেস। ডেটাবেসটা কি কাজে লাগে? ডেটাবেসটা কাজে লাগে ডেটা রিলেটেড সমস্ত কিছু ম্যানেজ করার জন্য আমার ডেটাবেসটা কাজে লাগে। দেখেন একটু আগে আমি আপনাদেরকে ফেসবুকের পেজটা দেখালাম, বা সাপোজ আপনাকে জুম মিটিং এ যে অ্যাটেন্ড করলেন, সিস্টেম কিভাবে বুঝলো যে আপনি জুম মিটিং এর এই লিংকটাতে গেলে এই আইডিটা প্রোভাইড করলো, ও আপনার সাথে আমাকে সিঙ্ক করাবে? আপনি তো পৃথিবীতে অনেক হাজার হাজার, এই মুহূর্তে হাজার হাজার জুম মিটিং হচ্ছে, আপনার সাথে আমাকে সিঙ্ক করালো কিভাবে? তাহলে সিস্টেমের জুমের সার্ভারে কোথাও না কোথাও আমার ইনফরমেশনটা স্টোর করা আছে। যখনই আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, জুমের সার্ভার চেক করে দেখেছে যে এই রিকোয়েস্টটা কার জন্য ম্যাচ করেছে, এন্ড দেন স্পেসিফিক ডেস্টিনেশন ওকে পাঠিয়ে দিয়েছে। তেমনি ভাবে আমরা যত ধরনের ডেটা দেখি, এই যে ফেসবুকে আপনি স্ট্যাটাস দিচ্ছেন, এই স্ট্যাটাসটা পরবর্তীতে দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসটা আপনার ফ্রেন্ডরা দেখতে পাচ্ছে। কিভাবে দেখতে পাচ্ছে? এটা কোথাও না কোথাও স্টোর হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ওখান থেকে রিট্রিভ হয়ে আপনাকে দেখাচ্ছে। বাদ দেন, গুগলে আপনি সার্চ করেন, গুগলে যে কোনো কিছুর জন্য সার্চ করেন যে সাপোজ এই যে গভর্নমেন্ট হলিডে কবে, বাংলাদেশে গভর্নমেন্ট হলিডে কবে, এই যে ইনফরমেশনটা আপনাকে দেখাচ্ছে, এটাও কোথাও না কোথাও কোনো না কোনো সার্ভারে স্টোর করা আছে। আপনার যে রিকোয়েস্টটা পাঠিয়েছেন, ওই রিকোয়েস্টের উপর বেস করে একটা প্রসেসিং এক্সিকিউশন হয়েছে, ওইটার এগেইনস্ট আপনাকে একটা আউটপুট শো করেছে। তো ডেটাবেসটা আমাদের কি কাজে লাগে? ডেটা স্টোর করার জন্য, ডেটা রিট্রিভ করার জন্য, ডেটা ম্যানিপুলেট করার জন্য। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে কি করে আমরা সিস্টেমটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে। ঠিক আছে, এখন আপনাদেরকে কিছু জিনিস আমি বলবো যে জিনিসগুলো খুবই জানা দরকার, যে জিনিসগুলো আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে ভাইয়া বলতে পারেন। একটু আগে আমি বলেছি যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব সেটা হলো সি শার্প। অনেকেই শুনে ভাইয়া পিএইচপি নিয়ে কাজ করব, আবার বলে ভাইয়া পিএইচপি নিয়ে কাজ করব না, আমি কোডিগনেটর শিখতে চাই, পিএইচপি না। তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আসলে কোডিগনেটর আর পিএইচপি এর মধ্যে পার্থক্য কি? লারাভেলের নাম শুনি আমরা, কোডিগনেটরের নাম শুনি, কেক পিএইচপি এর নাম শুনি, তেমনি ভাবে আমরা ডটনেট এর নাম শুনি, তারপর হলো আমরা ডটনেট এমভিসি, ডটনেট কোর, এগুলোর নাম শুনি।
পাইথনের জন্য জ্যাঙ্গোর নাম শুনি, সো জাভার জন্য আমরা স্প্রিং বুটের নাম শুনি, এগুলা কেন বা কি? তো প্রথমত আমি বলতে চাই ল্যাঙ্গুয়েজ আমি আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজটা হলো যেটা থ্রুতে আমি সিস্টেমটা ডেভেলপ করব। সো এটা হতে পারে আপনার সি শার্প, এটা হতে পারে জাভা, পাইথন, পিএইচপি, রুবি, এনিথিং এলস। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য কিছু ফ্রেমওয়ার্ক ডিজাইন করা থাকে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তো কোনো না কোনো কমিউনিটি থেকে ডেভেলপ হচ্ছে, তাই না? পিএইচপি ওপেন সোর্স, আপনারা জানেন পিএইচপি মানে কমিউনিটি আছে, ডেভেলপার আছে। ডটনেট তো অবশ্যই মাইক্রোসফটের, সো ওদের ডেডিকেটেড টিম আছে। সো ওরা কিছু ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে দিয়েছে আমাদের জন্য, যাতে করে অনেকগুলো কাজ আমাদের সমাধান হয়ে যায়। যে জিনিসগুলো আমাদের লাগবে একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, এই জিনিসগুলো আমাদের লাগতোই। আগে দেখা যেত যে ওই জিনিসগুলোকে ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে অনেকগুলো লাইব্রেরিকে ইন্টিগ্রেট করতে হতো, কমান্ড দিয়ে দিয়ে হ্যাঁ আমি এটা ইউজ করতে চাই, ওইটা ইউজ করতে চাই, ওইটা ইউজ করতে চাই। বেসিক লাগবে, প্রত্যেকটা ফাইলে লাগবে, প্রত্যেকটা প্রজেক্টে লাগবে। তো তখন কি করে, সেই সেই প্রবলেম গুলোকে সহজ করার জন্য ডেভেলপারের টাইম, এনার্জি এবং মানিও তো যাচ্ছে অবশ্যই। তো সবকিছু সেভ করার জন্য অনেক ধরনের ফ্রেমওয়ার্ক ডিজাইন করা থাকে। তো এই ফ্রেমওয়ার্ক গুলো আমি বলতে চাচ্ছি, সি শার্পের যে ফ্রেমওয়ার্ক সেটার নাম হলো ডটনেট। ডটনেট এনভায়রনমেন্ট প্রোভাইড করে সি শার্প ডেভেলপারদের জন্য। ওই ডটনেট লাইব্রেরির থ্রুতে আমরা অনেক ধরনের কি বলে এটাকে ইনবিল্ট অনেক পাই, মডিউল পাই, যেগুলোর থ্রুতে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তেমনি ভাবে পিএইচপি এর ফ্রেমওয়ার্ক গুলো হলো কি, যেটা বললাম লারাভেল, কোডিগনেটর, এগুলো হলো পিএইচপি ফ্রেমওয়ার্ক। জাভার জন্য স্প্রিং বুট, পাইথনের জন্য জ্যাঙ্গো। কেমন? এবার আসেন, ল্যাঙ্গুয়েজ বললাম, ফ্রেমওয়ার্ক বললাম, আরেকটা জিনিস আমাদের কনফিউশন থাকে যে ভাইয়া আপনি বলেন যে ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করতে হবে, এসকিউএল সার্ভার নিয়ে কাজ করতে হবে, এই জিনিসগুলো আসলে কি, এগুলো কেন লাগতেছে? আচ্ছা, আমাদের আইডি ইউজ করতে হয়, অর্থাৎ আমি যখন যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব সেটার জন্য স্পেসিফিক একটা সফটওয়্যার দিয়ে ইউজ করলে ওই ল্যাঙ্গুয়েজটার এগেইনস্টে আমি অনেকগুলা লাইব্রেরি সহজেই আমি ইন্টিগ্রেট করতে পারবো। এগুলোকে আইডি বলে। আইডি লিখে সার্চ দিলে পাবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পারতেছি। জি, আইডিই। কেমন? আমি একটু লিখে দেই, তাতে করে আপনারা এট লিস্ট পরবর্তীতে সার্চ করে দেখতে পারবেন। সো যে জিনিসগুলো বললাম, ল্যাঙ্গুয়েজ কি, তারপর হলো ফ্রেমওয়ার্ক কি, আইডি কি, ঠিক আছে? এবার আসেন ডেটাবেস। আমরা কোন ধরনের ডেটাবেস নিয়ে কাজ করব? ও আচ্ছা, আইডি বলা হয় নাই। যেমন আমরা নেটবিনস একটা আইডি, তারপর হলো ভিজুয়াল স্টুডিও একটা আইডি, কোড ব্লকস একটা আইডি, ওগুলোর থ্রুতে আমরা ডেভেলপ করতে পারি। দেখবেন এক একজন এক একটাতে কমফোর্ট। যেহেতু ভিজুয়াল স্টুডিও মাইক্রোসফটের এবং সি শার্প ডটনেট ও মাইক্রোসফটের প্রোডাক্ট, তো ভিজুয়াল স্টুডিওর সাথে আপনার এই কি বলে এটাকে, এই ডটনেট প্রজেক্টের একটা ভালো সিনক্রোনাইজেশন আছে। আমরা ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করব। নেটবিনস এর থ্রুতে আমরা জাভা নিয়ে কাজ করে, কোড ব্লকস দিয়ে হয়তো পিএইচপি নিয়ে কাজ করে। অন্যগুলো দিয়ে যে করা যায় না ব্যাপারটা এমন না, কিন্তু একটা বেস সিনক্রোনাইজেশন থাকে। কেমন? তো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে, আমরা যে কোর্সটা করব আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে সি শার্প। একটু বোঝার জন্য, ফ্রেমওয়ার্ক হবে ডটনেট। ডটনেটের অ্যাকচুয়ালি আমরা এমভিসি নিয়ে কাজ করব। কেমন? মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? আইডিএ ইউজ করব আমরা ভিজুয়াল স্টুডিও। ডেটাবেজ আমরা কি ইউজ করব? ডেটাবেজ একটু আগে বলেছিলাম, ডেটা রিলেটেড কাজগুলো করার জন্য আমাদের ডেটাবেজ লাগে। সো ডেটাবেজ অনেক ধরনের হতে পারে। আমরা এসকিউএল সার্ভার নিয়ে কাজ করব, ঠিক আছে? এসকিউএল সার্ভার আছে, তারপর আপনার ওরাকল ডেটাবেজ আছে। সো আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভারকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা টুলস লাগবে, নেসেসারি টুলস লাগবে। সেটা হলো এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও। আপনি এখানে দেখতে পাবেন মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। আচ্ছা, আপনার স্ক্রিন তো শেয়ার হয় না রান টাইমে। ঠিক আছে? এইগুলো হবে আমাদের আসলে কোর্সের নেসেসারি টুলস বা সফটওয়্যার বা স্ট্র্যাটেজি। ঠিক আছে? এগুলোর থ্রুতে আমরা আসলে আমাদের ডেভেলপমেন্টটা আগায় নিয়ে যাব। আমরা ডটনেট এর থ্রুতে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় সেটা আমরা এগুলোর থ্রুতে শিখব। ঠিক আছে? সো ইটস অলরেডি বিন 14 মিনিটস। সো আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলবেন কাইন্ডলি। সো এই বাকি যে সময়টা আছে আমরা চেষ্টা করব ওই সময়টাতে ওই কোয়েশ্চেন গুলো রিজলভ করার।
ভাইয়া জি প্লিজ। ক্লাস ভিডিও কি পাওয়া যাবে? বুঝতে পারিনি, সরি। বলছি ক্লাস ভিডিও কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ভিডিওটা প্রোভাইড করা হবে। জি আচ্ছা। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ারিং অফ করে দেই। ওকে, আর কারো কিছু জানার আছে একটু কাইন্ডলি বলবেন। না আর কিছু নয় আপাতত। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমাদেরকে কি ওই যে ফ্রন্ট এন্ডের কাজগুলো দেখানো হবে নাকি, না শুধু ব্যাক এন্ড গুলা? না, ফ্রন্ট এন্ডের আসলে ওরকম ডিপ মানে ডেপথে দেখানো হবে না। ব্যাক এন্ডে আসলে আমরা প্রত্যেকটা জিনিস এখানে ইন্টিগ্রেটেড। তো আমি প্রথমে বলেছি যে আপনাকে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে দেখতে হবে, ডেপথে যাওয়া যাবে না কোনোটাই। তাহলে আসলে কোর্সের মধ্যে আপনি নিজেকে খেয়ে হারায় ফেলবেন, যে প্রত্যেকটা জিনিস যদি একসাথে দেখতে চান। হ্যাঁ, এমন যদি কেউ থাকে যার আগে থেকেই নলেজ আছে, প্রোগ্রামিং নলেজ আছে, সে জাস্ট ডটনেট এর থ্রুতে কিভাবে করতে হয়, ডটনেট এর সিনট্যাক্স গুলো জানতে চায়, তার জন্য প্রবলেম হবে না। কিন্তু এমন কেউ যদি থাকে যে সে একবারই নতুন, বা হতে পারে সিএসসি স্টুডেন্ট, বা নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাদের জন্য একটু সমস্যা হবে। তো আমরা চেষ্টা করব যে ফ্রন্ট এন্ডের যেটা আমরা, হ্যাঁ এইচটিএমএল এর কিছু বডি থাকবে, কিছু কমন সিএসএস আমরা লিখে দেখানোর চেষ্টা করব, জাভাস্ক্রিপ্টের থ্রুতে কিছু ইভেন্ট হ্যান্ডলিং এর চেষ্টা করব, তারপর অ্যাজাক্স এর থ্রুতে আমরা রিকোয়েস্ট ব্যাক এন্ডে বা কন্ট্রোলার এন্ডে পাঠানোর চেষ্টা করব। ওখান থেকে রিকোয়েস্টটা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ওই জিনিসগুলো আমরা ফ্রন্ট এন্ডে দেখবো। কেমন? ভাইয়া ক্লাস কতদিন হবে, মানে সপ্তাহে কয়দিন হবে, এটা কি আগে থেকে আপনি ইয়া করে দিবেন, মানে লিংকটা কি ফেসবুকে শেয়ার জি করে দিবেন না, নাকি? আমাদের গ্রুপটা থেকে অ্যাড আছেন আপনি? জি জি অ্যাড আছি। জি, গ্রুপের থ্রুতে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কারণ হলো যে এটা আপনাদের উপরেও ডিপেন্ড করে। আজকের ক্লাস শেষে আমি আপনাদেরকে বলবো যে আমাদের গ্রুপে আজকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করেছি, যে ওয়েব ডিজাইনটা কি, ডেভেলপমেন্টটা কি, ব্যাকএন্ড কি, ফ্রন্ট এন্ড কি, ব্যাকএন্ডের কি কি পোরশন আছে, ফ্রন্ট এন্ডের কি কি পোরশন আছে, ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন কি, ল্যাঙ্গুয়েজ কি, ফ্রেমওয়ার্ক কি, আইডি কি, ডেটাবেস কি, এই সমস্ত জিনিসের উপর সবাইকে বলবো যে আপনারা আপনাদের মতো করে একটা সামারি লিখবেন। সামারি লিখে গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে যখন আপনারা কোনো কিছু পোস্ট করবেন, তখন আপনাদের কিছু সিনট্যাক্স ফলো করে পোস্ট করতে হবে। যেমন সবার উপরে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, লার্নার্স ফিডব্যাক, তারপর কোর্সের নামটা দিবেন, যে কোর্সের নামটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বাই C#.net। তারপর টপিকস এর নাম দিবেন, আজকে টপিকস এর নাম ছিল ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট। তারপর আপনি আপনার যেটা বুঝেছেন সেই সামারিটা আপনি ওখানে পোস্ট করবেন। এতে করে কি হবে, আপনার যদি বোঝায় কোনো ভুল থাকে, তাহলে আপনার অন্য যে মেম্বাররা অ্যাড হয়েছে, ওরা ওখানে গিয়ে আপনাকে গঠনমূলক আলোচনার মাধ্যমে সেটা রিজলভ করে দিবে। প্রত্যেকেই করবেন কিন্তু কাজটা। আর যদি আপনারটা ঠিক থাকে, তাহলে যে বুঝিনি সে আবার নতুন করে বোঝার আরেকটু সুযোগ হলো। ঠিক আছে? জি ভাইয়া। এবং চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন শুধু ক্লাস অ্যাটেন্ড না, আপনাদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক গুলো আমরা এক্সপেক্ট করি। যাদের কাছ থেকে আমরা প্রপার ফিডব্যাক পাবো না, হয়তো সার্টিফিকেশন যখন যাবে, দুই ধরনের সার্টিফিকেশন আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। একটা হলো সার্টিফিকেশন অফ পার্টিসিপেশন, আর একটা হলো কমপ্লিশন। তো আপনি যখন আপনার থাকবে না, কন্ট্রিবিউশন থাকবে না, আপনি আদৌ শিখছেন কিনা সেটা যখন আমাদেরকে জানাবেন না, তখন হয়তো আপনি শুধু পার্টিসিপেশনের সার্টিফিকেটটা পাবেন। কেমন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমার একটু কোশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস দিয়েছে, তো এখন এখানে অনেকে হচ্ছে নতুন, বা একেবারে আবার কেউ হচ্ছে মিড লেভেলের, বা কেউ অ্যাডভান্স লেভেলেরও আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে, সেক্ষেত্রে কি প্রত্যেকটা ক্লাসে কি কোনো হোমওয়ার্ক দেওয়া হবে? বা যদি হোমওয়ার্ক দেওয়া হয়, সেক্ষেত্রে যেমন আজকে সেক্ষেত্রে আমরা কোনগুলো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, হয়তো আমি হোমওয়ার্কটা পাবো না, বা বাসায় বসে প্র্যাকটিসের জন্য আমি এই মুহূর্তে কি করতে পারি ফর নেক্সট ক্লাস? আচ্ছা, এটাই বললাম যে আপনি যখনই নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস করতে চাইবেন। জি ধন্যবাদ।
যখন আপনি নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস করতে চাইবেন, একটু আগে আমি বলেছি হয়তো, আমি আবারও বলছি যে আপনাকে নেক্সট ক্লাসের জন্য যখন প্রিপেয়ার করতে হবে নিজেকে, আমি যে জিনিসগুলো আলোচনা করেছি সেই জিনিসগুলো আরেকটু বেশি আপনি দেখবেন, বিভিন্ন সাইটে দেখবেন, ওগুলো নিয়ে আরেকটু বেশি স্টাডি করবেন, করে আপনার যে যা বুঝেছেন বা আমার লেকচার থেকে যা বুঝেছেন সেটা আপনি সামারি আকারে রিপোর্ট লিখে আমাদের গ্রুপে আপলোড করবেন। যখন আপনি সামারি আকারে লিখতে যাবেন তখনই আপনি বুঝবেন যে আপনার কোথায় কোথায় লেকেন্স আছে, বুঝতে পেরেছেন? কারণ আপনি যখন পোস্ট দিচ্ছেন আপনি জানতেছেন যে এই পোস্টটা অনেকেই দেখছে, সো আপনি ওই পোস্টটা দেওয়ার জন্য হলেও এখানে যা বুঝেছেন আপনি প্রয়োজনে আরেকটি স্টাডি করবেন, যেন করে আপনার পোস্টটা নির্ভুল থাকে, বুঝতে পেরেছেন? হ্যালো, আর এই যে হ্যাঁ, এই লাস্টে যে সফটওয়্যারগুলো দেখেছেন এগুলো তো আমাদেরকে ইনস্টল দিতে হবে। জি আমি গ্রুপে অ্যাড থাকবেন, সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে টপিকস অ্যাড করে দিয়ে ইউনিট আছে আমাদের, ইউনিট সেকশনে যাবেন। আমি একটু দেখিয়ে দিই সবাইকে, একটু যারা আছেন, স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখবেন। এই যে আমাদের গ্রুপ, এটা গ্রুপে দেখতে পাচ্ছেন সবাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। জি, না ইউনিট screen দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ইউনিট সেকশনে যাবেন, দেখবেন আমাদের যে পাঁচটা কোর্স আমরা আপনাদের জন্য অফার করেছি, বা যে 5টা কোর্স বর্তমানে কন্ডাক্ট হচ্ছে, এই 5টা কোর্সই আপনি এখানে ইউনিট হিসেবে পাবেন। প্রথম ইউনিটে ডেটাবেস ম্যানেজমেন্ট, দ্বিতীয় ইউনিটে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট বাই পিএইচপি, 3 নম্বর ইউনিটে মাইক্রোসফট এক্সেল, 4 নম্বরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, 5 নম্বরে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বাই C#.net। সো আমরা কি করব, এটাতে ইউনিটে আমরা বলে দিব আজকের টপিকস অনুযায়ী। দেখেন এটাতে যেমন বলা আছে যে কি কি টুলস আপনাকে করতে হবে, ইনস্টল করতে হবে, কিভাবে করতে হবে এটা ডেটাবেসের জন্য, তেমনি ভাবে আমরা এই ইউনিটে বলে দিব, কেমন? আর অবশ্যই আপনি যেটা বলেছেন, অবশ্যই পরবর্তী ক্লাসগুলো থেকে যখন আমি হাতে কলমে দেখানো শুরু করবো, আজকে তো কনসেপচুয়াল শুধু ধারণা শেয়ার করে গেলাম, যখন আমি হাতে কলমে দেখানো শুরু করব তখন অবশ্যই হোমওয়ার্ক থাকবে। আমি হয়তো একটা পেজের ডিজাইন দিব, যে এই পেজের ডিজাইনটা আপনারা করে দেখান আপনাদের HTML CSS এর থ্রুতে। আমি হয়তো এর পরবর্তীতে একটা মডিউল দিব, যখন আরেকটু অ্যাডভান্স ক্লাসগুলো নিব, ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসগুলো নিব, তখন বলবো যে আমি হয়তো একটা মডিউলের অ্যাড এবং এডিট করে দেখাবো, তখন আরেকটা মডিউলে বলবো যে আপনারা এটার এডিটের কোড করে দেখান, আমাকে কোড করে আমার মেইলে সাবমিট করেন। সো তখন প্রতিনিয়ত আমরা এই কোর্সগুলোকে বা এই জিনিসগুলোকে আপডেটের মধ্যে রাখবো, এবং হোমওয়ার্কের থ্রুতে আপনাদের কাছ থেকে ফিডব্যাক গুলো আমরা কালেক্ট করব, কেমন? জি ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম। অবশ্যই মনে রাখবেন গ্রুপে পোস্ট করার জন্য, এতে করে আপনারই লাভ হবে।